আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে আমরা আপনার টুইটে এবং আপনার রিপোর্টে আপনাকে আমরা দেখেছি যে এটাই আসলে বলতে যে সেনাবাহিনীর আসলে যারা মিডল এবং যারা আরেকটু জুনিয়র কর্মকর্তা তারাই আসলে এই চাপটা সৃষ্টি করেছিল মূল কমান্ডের উপর, সেটা আপনার লেখাতে এবং এটাতে দেখা গেছে। আচ্ছা, এটিও একটি প্রশ্ন করতে চাই, এটি যদি আপনি একটু সংক্ষেপে দেন। 111-এর সময়, অর্থাৎ আমরা যেটিকে 111 বলছি 2007 সালের সময়, আমরা দেখেছি যে বিশেষ মহলের প্রেসক্রিপশনের সাংবাদিকতা, এবং যেটির কথা পরে মাহফুজ আনাম বলেছেন, আমরা নানা সময় বলেছি যে সেইটার মধ্যে যে সাংবাদিকতা হয়েছে, যে প্রতিবেদন হয়েছে, তার অনেক সমালোচনা হয়েছে। বড় বড় সাংবাদিকরা এই নিয়ে 15 বছর ধরে অনেক আক্ষেপ দুঃখ প্রকাশও করছে। কিন্তু এখন কি আবার সেই আলামত দেখা দিতেছে কিনা? মানে আমি আমি একদম স্পষ্ট বলি যে বড় বড় মিডিয়া একজন সাংবাদিকের অ্যাকাউন্টে 134 কোটি টাকার কথা বলছে, কিন্তু প্রকৃত ঘটনা আবার আরেকটা মিডিয়াও বলতেছে যে আরেক রকম, আমরা এটা জানি না। এই আবার যাদের যাদের এখানে লেখা হয়েছে শব্দ ভাষা হুবহু এক, মানে গুগল ট্রান্সলেশন দিলে যে ইংরেজি বাইরে হবে ওইটাও এখানে, ইংরেজিটাকে গুগল ট্রান্সলেশনে বাংলা করলে যেটা হবে সেটা এখানে। এটা কেমনে হয়? আবারও কি প্রেসক্রিপশন সাংবাদিকতা শুরু হয়েছে? আপনি কি দেখেন এখন এটা? আসলে খালেদ ভাই, এখন এটা খুব একটা সিম্পল জিনিস, কিন্তু যে এমএস এন্টারপ্রাইজ, হ্যাঁ, যে ব্যবসাটার কথা বলা হচ্ছে হ্যাঁ, মুন্নি সাহার, যেটার এগেনস্টে 134 কোটি টাকা পাওয়া গেছে, মুন্নি সাহা বলেছেন এই ব্যবসাটা 2002 সাল থেকে চলতেছে। এমএস মানে কি মুন্নি সাহা কিনা এটা আমরা জানি না, ওটা কি তার নামে পর এন্টারপ্রাইজ কিনা, কারণ লাইক নাম হচ্ছে এমএস। এখন 2002 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি ব্যবসায় 134 কোটি টাকার মতো লেনদেন হয়, টার্ন ওভার হয়, দ্যাট মিনস আপনার প্রত্যেক মাসে ব্যবসায় লেনদেন হয়েছে প্রায় 50 লক্ষ টাকার মতো একটা মার্কেটিং কোম্পানির জন্য বাংলাদেশে। ইটস নট এ ভেরি স্মল অ্যামাউন্ট, ইটস এ সাইজেবল অ্যামাউন্ট অফ মানি। তো আপনি নিজে বাংলাদেশের বোধহয় জুডিশিয়ারি ইনভলভ ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং আপনি জানেন যে আপনার ফ্রেন্ড ফ্রেন্ড থাকতে পারে অনেকে ট্যাক্সে। আমরা যদি ওই ব্যবসার ট্যাক্স রিপোর্টটা নামাই, আমরা যদি মুন্নি সাহেব যিনি পার্টনার আছেন ওনার ট্যাক্স রিপোর্টটা বের করি, মুন্নি সাহেব ট্যাক্স রিপোর্ট বের করি, ইট ইজ কোয়াইট ইজি থিং টু ফাইন্ড আউট যে রাইট। অ্যাকচুয়ালি কি আমার হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই ইজি কাজটা করা হয়েছে কিনা রিপোর্টটা ছাপার আগে, এই ইজি কাজটা তো এখন নাকি এটা, someone has নাকি to এটা do it। প্রেসক্রিপশনের মাধ্যমে কাউকে নাজিল এটা হয়েছে? করতে হবে, যেটা কাউকে নাজিল এটা হয়েছে। করতে হবে, শওকত তাই না? ওসমান একটা, শওকত ওসমান একটা কোয়ার্ট্রেট লিখছিলেন এরকম যে খবর এখন আর সংগ্রহ করা হয় না, না হয় নির্মাণ, প্রয়োজন শুধু ফোরম্যান আর ফরমান। ওইটার মধ্যে চলে গেছে কিনা, ফোরম্যান আর ফরমানের মধ্যে? আমার মনে হয় বিষয়টা অনেকটা ওরকম এখন হয়ে গেছে আর কি, যে লোকজন যে বের হয়ে গিয়ে আপনার ডিগিং করবে অথবা একটু এফোর্ট দিবে, নির্দিষ্ট কয়েকটা হাউস ছাড়া এই কাজটা অনেকে আসলে করেন না। অনেকে অপেক্ষা করেন যে কখন তথ্যটা আসবে, কখন তারা এই তথ্যটাকে স্ট্রেচ করে স্টোরি করবেন। এর থেকে কিন্তু বেশি এফোর্ট আসলে অনেক অনেক দিতে চান না। অনেক কারণও আছে কেন আচ্ছা, তারা এফোর্ট দিতে চান না। মানে ঘটনাটা এরকম যে একটা হলো এফোর্ট দেওয়া, আরেকটা হলো যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি ধরা। কারণ আমরা দেখেছি যে যে পত্রিকাগুলি এরকম রিপোর্ট করেছে সেই পত্রিকাগুলি আসলে হাসিনা শাহীর সময় কিরকম রিপোর্ট করেছে আমরা সবাই দেখেছি এগুলা। তো সো আমি 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 আপনার কাছে আবার আসবো, আমি একটু জনাব অর্ক ভাদুরীর কাছে যাই। আমি একটু বাংলাদেশের কার্ড খেলা প্রসঙ্গে একটু মমতা ব্যানার্জির দৃষ্টি, মমতা ব্যানার্জি যে কথা বলতেছেন সেইটা নিয়ে একটু জনাব অর্ক ভাদুরী আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে হ্যাঁ ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশের কার্ড একটা ইম্পর্টেন্ট কার্ড, এটা শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি নেতারা যেরকম খেলেন, মমতা ব্যানার্জিও সেরকম খেলেন, পাশাপাশি আবার খুব মিষ্টি মিষ্টি কথাও বলেন দুই পক্ষই। এইবার যে মমতা ব্যানার্জি যে অবস্থানটা নিলেন সেইটাকে একটু আজব মনে হয় কিনা অবস্থানটা, সেটাকে একটু পপুলিস্ট, সেটাকে পলিটিক্যাল না, এই অবস্থানটাকে আপনি একটা বিশ্লেষক হিসেবে কীভাবে দেখেন? কারণ মমতা ব্যানার্জির হঠাৎ করে কেন বলতে হইলো, আমি বলবো অনেকটা এগেইনস্ট দ্য উইন্ড। মমতা ব্যানার্জির রাজনীতিও সেটা না। মমতা ব্যানার্জি হঠাৎ করে বললেন বাংলাদেশে নাকি শান্তিরক্ষী মিশন পাঠানো দরকার। ইন্টারেস্টিং, কংগ্রেসের শশী থারুর আবার বললেন যে মমতা ব্যানার্জি অত জানেনই না যে শান্তিরক্ষী মিশন আসলে কি করে। আপনার মন্তব্য একটু শুনতে চাই অর্ক ভাদুরী। খালেদ ভাই, আপনি ঠিক করুন যে রাষ্ট্রসংঘের বাহিনী পাঠানো নিয়ে আপনি কার মন্তব্যকে বেশি গ্রহণযোগ্য মনে করবেন, শশী একজনেরও না, থারুর না মমতা একজনের না, এই বন্দ্যোপাধ্যায়? দুজনের একজনেরও না। আচ্ছা, ফাইন, ওকে, ওকে, ওকে। আমার যেটা মনে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা খুবই খুবই আহ, দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মন্তব্য। এরকমটা মুখ্যমন্ত্রী না বললেই পারতেন। কিন্তু আমি আবারও মনে করিয়ে দেব যে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে, মানে মুখ্যমন্ত্রী যে তিনি যে রাজনৈতিক দলেরই প্রতিনিধি হন, তিনি আমারও মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। বাংলাদেশের মানুষের প্রতি যখন কেন্দ্র সরকার থেকে এক ধরনের ভীষণ ঘৃণা ভাষণ চলছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটাকে আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন, আমি বলবো যে একটা সৌহার্দ্যমূলক বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন।
আবার আমি উল্লেখ করতে চাই আমি মোহাম্মদ সেলিমের কথা, যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা, আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ। মোহাম্মদ সেলিম তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যকে যে অবিবেচক মন্তব্য বলে তারা কিন্তু চিহ্নিত করেছেন। কাজেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে। আপনি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশন নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই। ঘটনাচক্রে আমি এখন ঝাড়খণ্ডেই বসে রয়েছি। আচ্ছা। ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশনে কিন্তু এই বাংলাদেশি কার্ড ব্যাপকভাবে বিজেপি ব্যবহার করেছে। এই যে ঘুষপেটিয়া সব বাংলাদেশি লোকজন সমস্ত এখানে ঢুকে পড়ছে এবং আমাদের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এটা কিন্তু বিজেপি ব্যাপকভাবে ব্যবহার করেছে। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনে যাতে বিজেপি এই বাংলাদেশি কার্ড ঠিকভাবে ব্যবহার করতে না পারে, সেই জায়গা থেকেই তিনি এরকম মন্তব্য করেছেন। কিন্তু মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা না একেবারেই না যোগ্য না। অর্ক, আমি এই কথাটা কেন বলতেছি, আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়, কারণ আমার মানে আমি যখন ডয়েচে ভেলেতে ছিলাম পশ্চিমবঙ্গ তো আমাকে দেখতে মানে যেহেতু বাংলা সে দেখতে, তো আমি কিন্তু দেখতেছিলাম যে বিজেপি এরকম কথা বলতেছে যে সব মুসলমানদের বাইর করে দিব অলমোস্ট আর কি। যে কারণ সব মুসলমানরা ওরা এখানে গিয়ে যত মুসলমান ভোটার পাইতেছে সেগুলি বলতেছে সেগুলি বাংলাদেশ থেকে আসছে। তারপরে হচ্ছে যে মানে মমতা ব্যানার্জিকে কিন্তু পুরো ইলেকশন ক্যাম্পেইনটা এই বাংলাদেশ এই ঘুষপেটিয়া হ্যানপেটিয়া ত্যানপেটিয়া এইগুলিকে ফাইট করতে হয়েছে, অ্যান্ড শি নোজ। এবং উনি জানেন যে তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে তার অবস্থানের কারণে বাংলাদেশ এটা পায় নাই। মনমোহন সিং রেডি ছিল, পরবর্তী সময় সবকিছু রেডি ছিল, এটা হয় নাই। তারপরেও উনি কিন্তু বাংলাদেশে জনপ্রিয় ছিলেন এই কারণে যে তিনি সবসময় প্রোটেক্ট করতে চাইছেন এই কথাগুলিরে, এই জায়গাগুলিরে। হঠাৎ করে তার এটা কি আপনি একটা অবস্থান পরিবর্তন দেখেন, একটা রাজনীতি দেখেন, একটা পপুলিস্ট জায়গা দেখেন, নাকি ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ এরকমই ভাবছে এইটার একটা ক্যাটার করার দেখেন? খালেদ ভাই, গত কয়েকদিনে বিশেষ করে বুয়েটে ভারতীয় পতাকা পারানোর যে ঘটনা পর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষ বাড়ছে। এবং আমার মনে হয়েছে যে মেইন স্ট্রিম রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদীয় রাজনীতি করেন, তিনি চেষ্টা করেছেন যে এই যে পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান বাংলাদেশ বিদ্বেষ, এর সুযোগটা, এর সুবিধাটা যেন কেবলমাত্র বিজেপি না পায়। এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুদিন আগে যা ছিল এবং গত 1-1.5 সপ্তাহের মধ্যে কিন্তু কিছু মূলগত ফারাক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে এক ধরনের কনসলিডেশন হচ্ছে এবং বিশেষ করে আমাদের দেশে যারা সংখ্যাগুরু বাঙালি হিন্দু, তাদের একটা বিরাট অংশ কিন্তু আমাদের মতো অর্থাৎ পূর্ববঙ্গ থেকে চলে আসা। যেমন আমাদের পূর্বপুরুষ পূর্ব নারীরা থাকতেন নাটোরে, আমরা চলে এসেছিলাম। কাজেই তাদের মধ্যে তো পূর্ব বাংলা নিয়ে এক ধরনের যন্ত্রণা রয়েছে। বিজেপি এটাকে অ্যাড্রেস করছে এবং তার পাল্টা উত্তর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা মন্তব্য করলেন, যে মন্তব্যটা হয়তো সমর্থনযোগ্য নয়, কিন্তু তার উদ্দেশ্যটা ছিল ভীষণভাবেই বিজেপিকে কমব্যাট করা। ওকে, ধন্যবাদ ভাদুরী। আমি একটু জুলকারনাইন আপনার কাছে আসতে চাই যে আবারও একটা প্রসঙ্গ নিয়ে, যে আইএসপিআর আমাদেরকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রাণ রক্ষার্থে 626 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, অর্থাৎ সেনাবাহিনীর কাছে ক্যান্টনমেন্টে। তারা কে কোথায় এই নিয়ে বিস্তারিত খবর আর আমরা পাই নাই। আমরা আইএসপিআরকে আর জিজ্ঞেসও করতে পারি নাই যে ভাই 626 জনে তোমরা একটা তালিকা করছো কিনা, কোনোদিন আমাদেরকে দিবা কিনা, তাদের কয়জনকে তোমরা রাখছো, কয়জনকে ছাড়ছো। এইরকম আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের কেউ কারাগারে, 1-2 জন জামিন পাইছেন, কারো হদিস নাই। এই কারা কারা আবার বিদেশে, এই পিক অ্যান্ড চুজটা আসলে কেমনে হইলো? মানে আমি একটা স্পেসিফিক উদাহরণ দিই। আমরা শুনেছিলাম যে ডক্টর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীটা ডক্টর হাসান মাহমুদ এবং জুনাইদ আহমেদ পলক তারা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন, কিন্তু পরে আমরা পলককে কারাগারে দেখেছি, আর হাসান মাহমুদ বেলজিয়ামে বসে আমাদের সবার জন্য ওয়াচ করছেন, বানিয়ে দিচ্ছেন, কি কি করতে হবে না করতে হবে বলতেছেন। এটা কেমনে হইলো আসলে? খালেদ ভাই, এই জিনিসটা আসলে আমি নিজেও এটা জেনেছি বেশ কিছুদিন আগে, এবং বাট আমি এটা শেয়ার করতে ভুলে গিয়েছি। গুড যে আপনি আমাকে এটা মনে করিয়েছেন। আমি সেনাবাহিনীর বেশ কিছু জায়গাতে কথা বলেছি এবং বেশ নির্ভরযোগ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি, এবং আমি যে জানতে পেরেছি তা হলো যে এই যে 600 জনের কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, 600 জনের মধ্যে আসলে সমাজের বিভিন্ন স্তরের লোকজন ছিলেন। কেউ হয়তো সরকারি ডাক্তার ছিলেন, কেউ হয়তো পুলিশ কর্মকর্তা ছিলেন, কেউ হয়তো পুলিশের এসপি ছিলেন, কেউ হয়তো ম্যাজিস্ট্রেট ছিলেন, কোনো হাইকোর্টের জাজ ছিলেন, সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, এমপি ছিলেন, 2-1 জন বেশ কয়েকজন মন্ত্রীও এটার মধ্যে ছিলেন, ফরেন ডিপ্লোমেটের ফ্যামিলি ছিল। এরকম সমাজের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে যাদেরকে সেনাবাহিনীর
বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর আপনার আশ্রয় দেওয়া হয়েছিল, এবং যখন সিচুয়েশন নর্মাল হয়ে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এখানে আপনার রাজনৈতিক বেশ কিছু লোকজন এখানে ছিল। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করেছি যে এদেরকে আপনারা কেন কেন সেভ করা হয়েছে, আমাকে উত্তরটা আসলে দেওয়া হয়েছিল যে যান বাঁচানো ফরজ। আমরা জানতাম যে যদি এই লোকগুলোকে ছেড়ে দেওয়া হয় দেন দে উইল বি বিটেন টু না ডেথ। আমি যান বাঁচানো তো মানে নিজেরটা বাঁচানো ফরজ, না, আরেকজনের যান বাঁচানোর ফরজ আমাকে 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 তারা তাহলে তো এটা আর বললো যুদ্ধই যে করতে আমরা পারবেন না আপনি।